মানুষের ভাষা মানুষের মনের কথা বলে এবং সেই মানুষের মনের কথা অবশেষে রাজ্য বিজেপির দপ্তরে তাদের কান পর্যন্ত কি পৌঁছচ্ছে? গত ২৪ ঘন্টার যে ঘটনাবলী সেদিকে ইঙ্গিত করছে। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। আইপ্যাক কাণ্ড, ইডি রেড এবং মমতা ব্যানার্জির আইপ্যাকের দপ্তর থেকে ইডি উপস্থিত থাকা সত্ত্বেও ফাইল নিয়ে বেরিয়ে চলে আসা, এর পরবর্তীতে ইডির হাইকোর্টে যাওয়া, হাইকোর্ট থেকে মামলা মুলতুবি হয়ে পরবর্তীতে ডেট পড়া 14 তারিখে এবং ইডির পরবর্তীতে সুপ্রিম কোর্টে যাওয়া, এই ঘটনাবলী নিয়ে যখন রাজ্য রাজনীতি তুলকালাম সরগরম হয়ে রয়েছে, ঠিক তার পরেই যে ঘটনাটা ঘটল সেটা হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার যে কনভয় চন্দ্রকোনাতে রাত্রির বেলা প্রায় 9 ডিগ্রি তাপমাত্রা, হাড় কাঁপানো ঠান্ডাতে, সেখানে সূত্রের খবর বা গণমাধ্যমে যেটা বলা হচ্ছে যে তৃণমূল কর্মীদের দ্বারা আক্রান্ত হলো এবং তৎপরবর্তীতে শুভেন্দু অধিকারী যেটি করলেন সেটি হচ্ছে সেই থানাতে সরাসরি চলে গেলেন, গিয়ে একদম থানার মেঝেতে বসে পড়লেন, বসে পড়ে তার প্রতিবাদ সেখানে জানালেন, জিডি জমা দিলেন, সেখান থেকে ফোন করে বিভিন্ন জায়গাতে তিনি জানালেন এবং তদন্ত পুলিশের যে ভার্সন, তদন্ত চলছে, এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। এটা একটা পাশ। আর একটা দিক, এই মানুষের ভাষা লাগাতার একের পর এক এপিসোড করে, কখনো সেই এপিসোডের নাম থেকেছে রাজার পাগড়ি বাঁধা, মানে পাগড়ি বাঁধতে বাঁধতে যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে। কখনো সেই এপিসোডে আলোচনা করেছি আমরা যে এমন একটা রেজিমেন্টের দল যে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত সে নিতে পারছে না, কোনো একটি ঘটনা ঘটে গেলে সেই সিদ্ধান্ত নিতে গেলে তার ওপরের কমিটি, তারপর রাজ্য কমিটি, তারপর কেন্দ্র, সেই কেন্দ্র থেকে সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্ত আবার গড়াতে নিচে আসবে যখন, ততক্ষণে ঘটনাটাই মিটে গেছে, ঘটনাটার আর কোনো গুরুত্ব নেই। এ নিয়ে এপিসোড করেছি, এ নিয়েও এপিসোড করেছি যে একটি বিরোধী দলের রাজনীতি কতটা অ্যাগ্রেসিভ হওয়া উচিত। তা এই সমস্ত এপিসোডগুলো করার অর্থ এটা নয় যে কোনো একটি রাজনৈতিক দল কোনো একটি ব্যক্তিকে তাকে অপমান করা বা তাদের প্রতি কুৎসা রটানো, এটা নয়। একটি রাজনৈতিক দল, স্ট্রং বিরোধী রাজনৈতিক দল যদি না থাকে যে কোনো ধরনের সরকার বা শাসকের বিরুদ্ধে, তাহলে একটি শূন্যস্থান তৈরি হয়। জনগণের না বলবার, প্রতিবাদ জানাবার বা কোনো একটা ভুল হলে, সরকারের তরফে কোনো একটা ভুল হলে সেই ভুলের প্রতিকার চাওয়ার যে আশ্রয়ের জায়গাটা, সেইটা জনগণের হাত থেকে চলে যায়। সেই কারণে সেই বিরোধী রাজনৈতিক দল তার যে কতটা সক্রিয় হওয়ার কথা, সেটাই মানুষের ভাষা এই এপিসোডগুলো থেকে বারবার তুলে ধরবার চেষ্টা করেছি। এখন আজকের এপিসোডের যে প্রসঙ্গটা, যে তাহলে এই ঘটনাটা, এই যে শুভেন্দু অধিকারীর যে কনভয় অ্যাটাক হলো, তৎপরবর্তীতে রাত পার হয়ে ভোর হলো এবং সেই শুভেন্দু অধিকারী আজকে, যেটা আমরা গত এপিসোডে বলেছিলাম যে বিজেপি এই আইপ্যাক কাণ্ডতে একটা মিছিল পর্যন্ত করতে পারলো না, এই মানুষের ভাষাতে আমরা বলেছিলাম যে মমতা ব্যানার্জি এত কাণ্ড করলেন এবং মমতা ব্যানার্জির ভিতরে তার সত্তায় যেন রয়েছে একটা বিরোধী নেতৃত্ব, একটা বিরোধী নেত্রী যেরকম বা নেতা নেত্রী যেরকম হন, তিনি সেইগুলো করে দেখালেন, ও যা খুশি হোক গে যাক, আমি এইগুলো করেছি। এই যে মনোভাবটা, সেই মনোভাবটা দিয়ে তিনি কি করলেন, দুটো দিন পুরো টিভি ক্যামেরার ফোকাস তার উপর থাকলো, লেখালেখি হলো, সবকিছু হলো, কিন্তু আদপে ইডি সে তো আর রাজনৈতিক আন্দোলন করতে পারে না রাস্তায় নেমে। তাহলে বিরোধী রাজনৈতিক দল যারা এই ঘটনাগুলোর প্রতিবাদ জানিয়েছেন, তারা কি একটা মিছিল করতে পারতো না? এবং সেটার জন্যই বলছি যে মানুষের ভাষা মানুষের মনের কথা, তাহলে কি বিজেপি রাজ্য নেতৃত্ব, কেন্দ্র নেতৃত্বের কানে একটু হলেও পৌঁছচ্ছে আজকে? কারণ না পৌঁছক, শুভেন্দু অধিকারীর কানে কি পৌঁছচ্ছে? যে আজকে শুভেন্দু অধিকারী কিন্তু সেটাই করে দেখালেন
সেই যাদবপুর থেকে, যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করেছিলেন আইপ্যাক কাণ্ডের ব্যাপারে এবং তার সাথে এসআইআরও ছিল, ঠিক সেখান থেকে শুভেন্দু অধিকারী আজকে মিছিল করলেন যথেষ্ট জনসমাগম নিয়ে। এবং যেখানে গিয়ে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলটা শেষ হয়েছিল হাজরাতে গিয়ে, উনি শেষ করলেন রাসবিহারীতে গিয়ে। তাহলে এই যে একটা অন্তত কি হয়, যে একটা প্রতীকী, কিছু না হোক অন্তত একটা প্রতীকী প্রতিবাদ থাকে, শুভেন্দু অধিকারী সেটা করে দেখাচ্ছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে বিজেপির পাশাপাশি সুকান্ত মজুমদার তিনিও আজকে ময়নাগুড়িতে একটা সভা করেছেন। কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন বিক্ষোভ হয়েছে শুভেন্দু অধিকারীর কনভয় অ্যাটাক হওয়ার ব্যাপারে। কিন্তু পাশাপাশি এটা ভাবুন তো, আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী রাজনীতি করতেন এবং তার কনভয়ে এরকম সিপিএম বা অন্য কোনো রাজনৈতিক দল যদি এরকম বাধা দিত, বা যেটাকে বলা হচ্ছে হামলা, কথাটা ব্যবহার করা হচ্ছে, সেটা করতো, তাহলে তার ওই মুহূর্ত থেকে কি পরিস্থিতি হতো, কত আন্দোলন হতো। তাহলে কি কোনো রকম একটা যোগসূত্রে মিস হচ্ছে, সাংগঠনিক যোগসূত্রে কি কোনো মিস হচ্ছে? এবার বিজেপি রাজ্য নেতৃত্বকে এই কথাটা বলতে গেলে তারা বলবেন যে আপনি আপনার নিয়ে ব্যাপারে ভাবুন, আপনারা আপনাদের নিয়ে ভাবুন, আমাদের দল নিয়ে আমরা ভাবছি। সে তো অবশ্যই ভাবছেন। তার ফলবশত যেটা হচ্ছে, সারা রাজ্যবাসী যেটা দেখছে, যে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, বিচারহীনতার, মানে অপরাধ আছে, আমি আগের এপিসোডেই বলেছিলাম, অপরাধ আছে, অপরাধী আছে, ক্ষতিগ্রস্ত মানুষ আছে, কিন্তু কোনো বিচার নেই। পাশাপাশি এখানকার রাজ্যপাল তিনি কথায় কথায় বলে দেন টাইম টু টেক অ্যাকশন, অ্যাকশন চাই। তেমনি রাজ্যের বিরোধী দল বিজেপি, তার যখন যিনি সভাপতি থাকুন না কেন, তারাও বলেন অ্যাকশন চাই। তাহলে এই অ্যাকশন চাই সেটা কে নেবে? তার মানে কেন্দ্রে কি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, কেন্দ্রীয় দল বলে সত্যি কিছুই নেই? অথবা পশ্চিমবঙ্গটা কি তার মানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এটা ভাবছে যে পশ্চিমবঙ্গটা দেশের বাইরে একটা অংশ, ও থাকবে যাক, এরকম একটা ব্যাপার? কারণ এই রাজ্যে এসে এই স্বরাষ্ট্রমন্ত্রী বলুন বা বিজেপি, উনি রাজ্য দপ্তরে যখন ছিলেন অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ছিলেন না, যদিও তার একটা মানুষকে কিভাবে আলাদা করা যায় আমি ঠিক বুঝি না, যে তিনি একই সঙ্গে একই একটা চেয়ারে বসে আছেন, উপস্থিত একটি মানুষ, একটি নাম, তিনি একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বটে, আবার একজন রাজনৈতিক নেতা। এটা একটা সমাজতত্ত্ব বা রাজনীতিক গণতন্ত্রের একটা বিশেষ বিশ্লেষণের জায়গায় চলে যাবে, যে আদৌ এই পরিস্থিতিটা থাকা উচিত কিনা গণতন্ত্রে। তাহলে সেম ঘটনা, মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন, যে তিনি আইপ্যাকের অফিসে চলে যাচ্ছেন যখন, তখন তিনি হয়ে যাচ্ছেন একজন দলের নেত্রী, তিনি বলেছেন। আবার সেই মমতা বন্দ্যোপাধ্যায় আবার হয়ে যাচ্ছেন একজন মুখ্যমন্ত্রী, প্রশাসনিক জায়গা, যখন তিনি সবার মুখ্যমন্ত্রী, একজন নিরপেক্ষ মানুষ হওয়ার কথা। ঠিক তেমনি অমিত শাহ যখন একজন স্বরাষ্ট্রমন্ত্রী, একজন প্রশাসনিক ব্যক্তি, তেমনি একবার সাংবিধানিক ব্যক্তিও বলা যায়, এবং তেমনি তিনি যখন কোন একজন পার্টি অফিসে এসে বসছেন, সাংবাদিক সম্মেলন করছেন, তখন তিনি একজন দলের নেতা। তেমনি আমাদের দলীয় বা গণতান্ত্রিক ব্যবস্থাটাই এরকম, যে একজন প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, তিনি যখন বক্তৃতা দিতে যাচ্ছেন দলের হয়ে, তিনি একজন দলের নেতা। আবার সেখান থেকে যখন বেরিয়ে চলে যাচ্ছেন, তিনি তখন একজন দেশের প্রধানমন্ত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রী, এরকম। কিন্তু তার যে সরকারি যে সুযোগ সুবিধাগুলো, সব কিন্তু ওই দলীয় সভাগুলোতে থাকে। যেটা আমরা দেখলাম, এই দলীয় মুখ্যমন্ত্রী যখন আইপ্যাকের অফিসে ডিরেক্টের জায়গাতে গেলেন, তার সাথে সাথে অনেক প্রশাসনিক ব্যক্তিও কিন্তু তার সাথে সাথে চলে গেলেন। তেমনি অন্যান্য ক্ষেত্রেও দেখা যায় যে প্রধানমন্ত্রী হোক, স্বরাষ্ট্রমন্ত্রী হোক, সেদিন আজকে না হয় বিজেপি আছে, অন্য সময়ও দেখা গেছে, কংগ্রেস আমলেও দেখা গেছে, যে তারা যখন আবার দলীয় সভা করতে আসেন, সেখানেও কিন্তু লেজুর হয়ে তার কনভয়, তার সিকিউরিটি, তার সবকিছু আছে। তখন কিন্তু এইটা বলার সাহস হয় না যে না না, ও সমস্ত হচ্ছে সরকারি ব্যবস্থা, ও সমস্ত সরকারি সিকিউরিটি, সরকারের গাড়ি, সরকারের কনভয়, ওসব আমার দরকার নেই, এখন আমি বক্তৃতা দিতে যাচ্ছি, এটা আমি এখন দলের নেতা হিসেবে, এখন আমি আলাদা আলাদা যাব না। এটা দেখাও যায় না, শোনাও যায় না। এ কি করে, এই মিশেলটা কি করে চলতে পারে? আর এই মিশেল থেকেই কিন্তু যত গন্ডগোল। কিসের গন্ডগোল? সরকার যে আলাদা একটা ব্যাপার এবং দল যে আলাদা একটা ব্যাপার। দলই যে সরকার নয়, একটি দলের কর্মী যে সরকারি কর্মী নয়,
এই ধারণাগুলো মিলেমিশে একাকার হয়ে গেছে। এবং যাই হোক, আজকে এই প্রসঙ্গটা থেকে অন্যদিকে সরে না গিয়ে এই প্রসঙ্গটা উল্লেখ করলাম এই কারণে যে যাবতীয় শিকড়গুলো এর মধ্যে ঢুকে বসে আছে। এবং আজকে এই বিজেপির নড়ে চড়ে বসার মধ্যে থেকে এটুকু কি দেখা যাবে যে আজকে শুভেন্দু অধিকারী কনভয় অ্যাটাক হয়ে যাচ্ছে, কখনো শুভেন্দু অধিকারী মিটিং করতে যাচ্ছেন, তার মিটিং এর পারমিশন দেওয়া হচ্ছে না, কখনো জেপি নাড্ডার গাড়ি অ্যাটাক হচ্ছে, কখনো শেখ শাহজাহানের জায়গাতে যখন কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করতে যাচ্ছে তার গাড়ি ভাঙচুর হয়ে যাচ্ছে। কেন্দ্রীয় সরকার যেমন তেমনি আবার কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তারা আবার কি করেন, ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠিয়ে দেন, তারা আবার দল টল নিয়ে আসেন, এসে ঘুরে টুরে দেখে টেকে চলে যান, তারপর কি হয় আর কেউ জানে না। তেমনি কেন্দ্রীয় সরকার এই সমস্ত জিনিসগুলোর মধ্যে কোনো ব্যবস্থা নিতে পারেন না। মানে এই যে বিভিন্ন আমাদের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে কি কোনো ধরনের কোনো ব্যবস্থাই নাই যে এই ধরনের মানুষগুলোকে কোনো রকম সিকিউরিটি দেওয়া যায়। তাহলে এই ধরনের মানুষগুলো যদি সিকিউরিটি না পায় তাহলে সাধারণ জনগণ না বলবে কি করে, চোখের দিকে তাকাবে কি করে, প্রতিবাদ করবে কি করে? আবার একটা ব্যাপার আছে, গৌতম দেব বলতেন যে মমতা ক্ষমতায় আসলে আন্দোলন করে পাগল করে দেব। তা এই যে আন্দোলন করে পাগল করে দিতে পারুন আর না পারুন, এই যে কথাটা বলা, এই যে চেষ্টাটা করা, এবং অ্যাকচুয়ালি কিন্তু সিপিএম বাম দলগুলো আন্দোলনটা করেছে অতীতেও, কিন্তু একটা বিরোধী দলনেতার গাড়ি অ্যাটাক হয়ে গেল এই রকম একটা পরিস্থিতিতে সেখানে গ্রামে গ্রামে শহরে শহরে মোড়ে মোড়ে কেন পথসভা হবে না, কেন মিছিল বেরোবে না, এবং সেইটার ইনস্ট্রাকশন রাজ্য নেতৃত্ব কি দিতে পারছে, নাকি দিতে পেরে তার সেই পরিকাঠামোটা সে জোগাড় করে উঠতে পারছে না? অবশ্যই একটা তফাৎ আছে। সেই তফাৎটা কি? যদি বাম, এটা খুব নিন্দুকেও বলবে, বাম আমলের কথা যদি খুব নিন্দুকও হয় সেটাও বলবে যে বাম আমলে বিরোধিতাটা করা যাচ্ছিল, বিরোধিতা সরকারের বিরুদ্ধে তাও করা যাচ্ছিল, কিন্তু আজকে এখানে কিন্তু এটাও মানুষ বলছে যে এই বিরোধিতা করবার কোমরটাই ভেঙে দেওয়া হয়েছে বিভিন্ন রকম পুলিশ কেস দেওয়া, এ দেওয়া তা দেওয়া, যার ফলে মানুষ ঘরের থেকে বেরিয়ে যে প্রতিবাদটা করবে সেই জায়গাটা, সেই সাহসটাই তাদের মধ্যে আসছে না। আর ঠিক এই জায়গাটাতেই বলতে চাইছি, এই সাহসটা যোগান পায় কোথার থেকে মানুষ? যখন দেখে এই ইয়েস কোনো রকম একটা অ্যাকশন হচ্ছে, অ্যাকশন মিন্স কোনো রকম একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটা দলের তরফ থেকে, সেটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, এবং সেটা জুডিশিয়ারিতে গিয়ে, কেন্দ্র সরকার হোক দল হোক, সেখানে জুডিশিয়ারিতে গিয়ে সেই ধরনের প্রেশার তৈরি করা, সেই ধরনের হিয়ারিং এ সেই ধরনের লয়ারকে অ্যাপয়েন্ট করা, যাতে করে সেই বিচারগুলোকে মানুষের সামনে এনে হাজির করা যায়। এই দেখো এই হয়েছিল, এই নাও তোমার বিচার, এই হয়েছিল, এই দেখো এই প্রতিকার হচ্ছে, এই গন্ডগোল করেছে, এই তোমায় অত্যাচার করেছে, এই দেখো অ্যারেস্ট হয়েছে। সেই জায়গাটা অনুপস্থিত হয়ে যাচ্ছে, এবং এই অনুপস্থিতি, এই যে মানুষের ভয় পেয়ে থাকা, আপনারা যতই বলেন মানুষ সব পাল্টে দেবে, মানুষ এই ভীতু হতে হতে, হতাশাগ্রস্ত হতে হতে কোন জায়গায় গিয়ে পৌঁছচ্ছে এটা ভাববার আছে। তবুও ওই নিবু নিবু সলতের মানে ওই একটা কথায় বলে না যে একদম সব যখন আশা ছেড়ে দিচ্ছে মানুষ, এই শুভেন্দু অধিকারী, আপনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অসংখ্য, মানে শুভেন্দু অধিকারীর দলের মধ্যেও অনেকে অনেক নিন্দামন্দের জায়গা আছে, গালমন্দ করেন, আবার বিরোধী দল তো তাদের অবশ্যই করে। কিন্তু আবার এটাও তো ঠিক যে বিজেপি বা রাজ্যের বিরোধী দলের হয়ে মাঠে ঘাটে এই যে মিছিল বা যা কিছু প্রতিবাদ, চোখ তুলে তাকানো, এই অ্যাগ্রেসিভ রাজনীতিটা ওই শুভেন্দু অধিকারী করছেন। তার সমালোচনার জায়গাটা আলাদা থাকতেই পারে, অবশ্যই থাকবে, তিনি একজন রাজনৈতিক নেতা, তার একটা প্রশংসার জায়গা থাকবে, একটা সমালোচনার জায়গা থাকবে, কিন্তু এই মুহূর্তে বাস্তব চিত্রটা যদি বিরোধী রাজনীতির কথা বলা হয়, সে বিরোধী রাজনীতির এসেন্স সেটা কিন্তু শুভেন্দু অধিকারীর মধ্যেই একমাত্র দেখা যাচ্ছে। বাকিরা কোথায়? বাকিরা শুধুমাত্র প্রেস কনফারেন্স করবেন,
রাজভবনের সামনে দাঁড়িয়ে কিছু প্রেস কনফারেন্স করে দিলেন, কখনো নিজেদের দপ্তরের মধ্যে বসে কিছু প্রেস কনফারেন্স করে দিলেন এবং বলবেন এই সমস্ত কথাগুলো যারা একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে তাদের বলবেন যে এই কে বলছে দেখতো। তাহলে এখন থেকেই এত অধৈর্য আপনারা? কে বলছে দেখতো? এখন থেকে অধৈর্য হলে হবে কি? এটা তো বুঝতে হবে যেটা আপনাদের ভালোর জন্য বলছে নাকি আপনাদের খারাপের জন্য বলছে। মানুষ হতাশ হচ্ছে। আমাদের এই রকম ছোটখাটো মানুষের কথা ছেড়ে দিন। বহু বহু পণ্ডিত ব্যক্তি আছেন, আপনাদের দলের তাবর বড় বড় নেতা আছেন, তাদের হতাশা বেরিয়ে আসছে এবার বাইরে। আর কবে, আর ঠিক কতটা সহ্য করলে মানুষ আপনাদের কাছ থেকে সাপোর্ট পাবে, আপনাদের কাছ থেকে একটু সাহসের যোগান পাবে? কথাগুলোর পক্ষে আপনাদের মত থাকতে পারে, কথাগুলোর বিপক্ষে আপনাদের মত থাকতে পারে, সব মতটাই উঠে আসুক, আপনাদের সমস্ত ধরনের মতামত উঠে আসুক আপনাদের এই কমেন্টে। নিচে কমেন্ট করবেন মানুষের ভাষায়, কারণ মানুষের ভাষা মানুষের মনের কথা বলে। আজকে এই এপিসোডে এই পর্যন্ত। আগামী এপিসোডে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন ইন্টারেস্টিং বিষয় নিয়ে। আপনারাও কমেন্টে জানাবেন কোন বিষয় নিয়ে আলোচনা হওয়া উচিত, সেই কমেন্ট থেকেই উঠে আসবে আমাদের এপিসোডের বক্তব্য। নমস্কার, আবার দেখা হচ্ছে আগামী এপিসোডে।